মায়ানমারের জঙ্গলে বড় ড্রোন হামলা। উলফা আইয়ের ঘাঁটিতে রবিবার ভোরে হঠাৎ আঘাত চালালো কয়েকশো ড্রোন। 3 শীর্ষ কমান্ডার নিহত, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল। কিন্তু এই অপারেশনের পেছনে কে? ভারত না মায়ানমার? হোয়াট ইজ দ্য চায়না পাকিস্তান অ্যাঙ্গেল বিহাইন্ড অল দিস? এই হামলাটি বহু দশক ধরে চলা নর্থ ইস্টের ইনসার্জেন্সি এবং মায়ানমারের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকে আবার লাইমলাইটে নিয়ে এসেছে। আজ ডিপ ডিকোডে আমরা এই গোটা ঘটনাকে ডিকোড করব 5টি ধাপে, উইথ প্রপার ফ্যাক্টস অ্যান্ড শার্প অ্যানালিসিস, যাতে তোমাদের 10টা মিনিট সময় নষ্ট না হয়। তাই দেরি না করে লেটস স্টার্ট ডিকোডিং। সাগাইং অঞ্চলের গভীর জঙ্গলে অবস্থিত উলফা আইয়ের একটি ক্যাম্পে হামলার ঘটনাটি ঘটে রবিবার ভোররাতে। উলফা আইয়ের পক্ষ থেকে বলা হয়েছে 150টিরও বেশি ড্রোন, যার মধ্যে ফ্রেঞ্চ এবং ইসরায়েলি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, হঠাৎ করে এয়ার স্ট্রাইক করে তাদের ক্যাম্পগুলি ধ্বংস করে দেয়। এবং এই হামলায় নিহত হয়েছে 3 জন শীর্ষস্থানীয় কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম, ব্রিগেডিয়ার গণেশ অসম এবং কর্নেল প্রদীপ অসম। তবে ভারতীয় সেনাবাহিনী এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন, আমাদের কাছে এরকম কোনো অপারেশনের ইনপুট নেই। আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে রাজ্য পুলিশের কোনো ভূমিকা ছিল না, কিন্তু অনেক সময় এরকম স্পেশাল অপারেশন গোপন রাখা হয়। যেমন অপারেশন সিন্দুরের সময় ভারতীয় সেনাবাহিনী কিরানা হিলসের অ্যাটাককে অস্বীকার করেছিল। কিছু সিকিউরিটি এক্সপার্টস অবশ্য বলছেন, মায়ানমারের আভ্যন্তরীণ সংঘর্ষের মধ্যে এই হামলা তাদেরই সেনা বা বিদ্রোহী গোষ্ঠীও চালাতে পারে। তবে টেকনোলজি ও প্রিসিশন দেখে কোনো প্রফেশনাল ফোর্সেরই অপারেশন বলে মনে করা হচ্ছে। সমগ্র বিষয়টির সিগনিফিকেন্স বোঝার জন্য উলফা এবং নর্থ ইস্ট ইনসার্জেন্সির একটা কুইক রিক্যাপ দেখে নেওয়া যাক। উলফা, যার পুরো নাম ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম, গঠিত হয় 1979 সালে, যার অন্যতম নেতা ছিলেন পরেশ বড়ুয়া। এদের মূল লক্ষ্য ছিল আসামের মূল অধিবাসীদের জন্য ভারত রাষ্ট্র থেকে পৃথক হয়ে একটা আলাদা রাষ্ট্র গঠন করা। 1990 দশকে উলফা ভয়াবহ হিংসার পথ ধরে এবং ভারতীয় সেনার ওপর হামলা শুরু করে। ভারত সরকার এই গোষ্ঠীকে একটা ব্যান্ড এবং টেরোরিস্ট অর্গানাইজেশন বলে ঘোষিত করেছে। 2011 সাল থেকে ভারত সরকার ও উলফার মধ্যে আলোচনার দরজা খুললেও সংগঠনটি বিভক্ত হয়ে যায় 2 ভাগে। নাম্বার 1, উলফা প্রোটক্স, যারা ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে 2023 সালে আত্মসমর্পণ করে নেয়। আরেকটি ফ্যাকশন উলফা আই অথবা উলফা ইন্ডিপেন্ডেন্ট, যার নেতৃত্বে এখন পরেশ বড়ুয়া। তারা এখনও পুরোপুরি স্বাধীনতার দাবি করে এবং কোনো আলোচনা চায় না। উলফা আই এর ভেতরে কাঠামো সেনাবাহিনীর মতোই, লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে কর্নেল পদ, যেটা প্রমাণ করে তারা এখনও মিলিটারি হায়ারার্কি বজায় রেখেছে। এই কাঠামোর মূল স্তম্ভ ছিল লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম, যার মৃত্যুই উলফা আইয়ের জন্য একটা বড় ধাক্কা। বর্তমানে উলফা আইয়ের রিক্রুটমেন্ট, ক্যাম্প, অস্ত্র সরবরাহ সবকিছু সীমিত হয়ে এসেছে। তবে পরেশ বড়ুয়া এখনও আন্তর্জাতিক স্তরে সক্রিয় থাকার চেষ্টা চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, উলফা আইকে এখনও কারা আর্মস সাপ্লাই করছে এবং তারা এখনও সক্রিয় কিভাবে? হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, চায়না আর তার চাকর পাকিস্তান। বহু রিপোর্টে অভিযোগ রয়েছে উলফা আই দীর্ঘদিন ধরে পাকিস্তানের আইএসআই ও চীনের সামরিক গোয়েন্দা সংস্থার সহায়তায় কাজ করছে। চীনের ইউনান প্রভিন্সে পরেশ বড়ুয়া বর্তমানে আশ্রয় নিয়েছে। ইকোনমিক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন জানায়, চীন ও পাকিস্তান মিলে ভারতের উত্তর পূর্বে স্ট্র্যাটেজিক ডিস্টেবিলাইজেশন চালানোর চেষ্টা করছে। 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার উলফার বিরুদ্ধে বড় অপারেশন চালায়, কিন্তু গত বছর বাংলাদেশে ওই জোকারটা আসার পর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তার সুযোগ নিয়ে চীন পাকিস্তানের সাহায্য ধরে উলফা আই আবার অ্যাক্টিভ হয়ে উঠতে পারে নর্থ ইস্টে। এই আশঙ্কা থেকেই ভারতীয় সেনাবাহিনী একটা প্রিএমপ্টিভ স্ট্রাইক করতে পারে বলে মনে করা হচ্ছে। আর অন্যদিকে মায়ানমারের গৃহযুদ্ধ উলফা আইয়ের মতো বিভিন্ন ইনসার্জেন্ট গ্রুপসকে রিগ্রুপ হওয়ার সুযোগ দিচ্ছে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ানমার কার্যত একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। সেনাবাহিনী এখন লড়ছে পিডিএফ অর্থাৎ পিপলস ডিফেন্স ফোর্স এবং বিভিন্ন এথনিক গ্রুপের বিরুদ্ধে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইতিমধ্যে মায়ানমারে প্রায় 7,000 সিভিলিয়ান নিহত হয়েছেন এবং 20,000-এরও বেশি নাগরিকদের পলিটিক্যাল প্রিজনার বানানো হয়েছে। দেশের অর্ধেকের বেশি এলাকা এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে। আর এই সিভিল ওয়ারের অন্যতম হটস্পট হলো সাগাইংয়ের জঙ্গল, আর এই এলাকাতেই ছিল উলফা আইয়ের গোপন ক্যাম্প।
এই যুদ্ধের ফলে মায়ানমারের সেনাবাহিনী বহুবার রেবেল ক্যাম্পে এয়ার স্ট্রাইক চালিয়েছে। তাই অনেকে মনে করছেন এই হামলা ভারত নয়, মায়ানমারের সেনার কাজও হতে পারে। কিন্তু এখন প্রশ্নটা হলো, তারা কিভাবে এত প্রিসাইসলি উলফা আইয়ের নেতৃত্বকে টার্গেট করলো? 2015 সালে ইন্ডিয়া চালিয়েছিল অপারেশন হট পারস্যুট, যেটার অবজেক্টিভ ছিল NSCN-কে ও উলফার ক্যাম্পগুলো ধ্বংস করা, যার জন্য ভারতীয় সেনা মায়ানমারের ভেতরে ঢুকে অভিযান চালায়। আর অপারেশন সিন্দুরের পরে সরকারের তরফ থেকে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, ভারতের ওপর ভবিষ্যতে কোনো টেররিস্ট অ্যাটাক হলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার কনসিডার করা হবে। অপারেশন সিন্দুরের স্কেল আর ভারতীয় সেনার আনচ্যালেঞ্জ সুপিরিয়রিটি দেখে পাকিস্তান এখন ভারতের ওয়েস্টার্ন বর্ডারের পরিবর্তে ইস্টার্ন বর্ডার দিয়ে কোনো প্রক্সি সংগঠনের মাধ্যমে নাশকতা চালাতে পারে, যাতে তারা নিজেদের ইনভলভমেন্ট অস্বীকার করতে পারে ভবিষ্যতে। তাই এটা অপারেশন সিন্দুর পার্ট 2 এর সূচনা কিনা সেই জল্পনা থেকেই যাচ্ছে, কারণ সরকারি ভাষায় অপারেশন সিন্দুর ইজ স্টিল অন, যদিও সরকার আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি। কূটনৈতিক ভাষায় একে বলে ডিনায়েবল ওয়ারফেয়ার, যেখানে সরকার অপারেশন চালালেও দায় নেয় না। এই অ্যাটাক উলফা আইয়ের নেতৃত্বকে চরম ধাক্কা দিয়েছে। চীন পাকিস্তান যে পুনরায় উত্তর পূর্বকে ডিস্টেবিলাইজ করতে চায়, এই অপারেশন হয়তো সেই পরিকল্পনাকেই থামানোর একটা প্রিএমটিভ স্টেপ ছিল। তাহলে এই ড্রোন হামলা কি নিছক দুর্ঘটনা, নাকি এর মাধ্যমে শুরু হয়েছে অপারেশন সিন্দুরের নতুন অধ্যায়? উলফা আই, মায়ানমারের গৃহযুদ্ধ আর চীন পাকিস্তানের প্রক্সি ওয়ার এগেনস্ট ইন্ডিয়া, সব মিলিয়ে ভারতের পূর্ব সীমান্তে একটা বড় জিওপলিটিক্যাল গেম শুরু হতে চলেছে, যেখানে ধীরে ধীরে রাশিয়া আর আমেরিকাও প্রবেশ করছে। এখন দেখার বিষয় এটাই যে ভারতের নীতি কী হয়, কোয়াড না ব্রিক্স, কোনটার দিকে ভারতের ঝোঁক বেশি হয়, নাকি ভারত বরাবরের মতো স্ট্র্যাটেজিক অটোনমি চুজ করে। এই বিষয়ে ভবিষ্যতে কোনো বড় আপডেট আসলে আবার একটা সেপারেট ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আর নর্থ ইস্টের ইনসার্জেন্সি নিয়ে যদি একটা সেপারেট ইনডেপথ অ্যানালিসিস চাও, তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দিস ইজ দীপ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আনটিল দেন, জয় হিন্দ।